হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইসি একাডেমি। আমি তোমাদের সোমনাথ স্যার। আইসি একাডেমির তরফ থেকে যে ডাব্লিউবিসিএস মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল, তার মক টেস্ট নাম্বার 3 এবং মক টেস্ট নাম্বার 4 এর ম্যাথামেটিক্স এর যে কোশ্চেন আমরা দেখেছিলাম, তার সম্পূর্ণ অ্যানালিসিস আমরা করব। অবশ্যই সাথে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা মক টেস্ট গুলো দাওনি তারাও কিন্তু অনেকটাই উপকৃত হবে আজকের সেশন থেকে। চলো দেখে নেওয়া যাক মক টেস্ট 3-এ 26-এর দাগের যে কোশ্চেনটা ছিল। সেখানে বলা আছে, ইন অ্যান এক্সামিনেশন পাস মার্কস ইজ 30%, a student gets 240 marks and comes to know that he would have been passed if he got 30 marks more full marks in the examination। বলছে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং সে দেখলো যে পাস মার্কস হচ্ছে তার কত 30%। 30% পেলে সে পাস করতো, কিন্তু সে 240 পাওয়ার পরে জানতে পারলো আরো যদি 30 নাম্বার পেত তাহলে সে পাস করে যেত। তাহলে ফুল মার্কস কত ছিল? তাহলে 30% পেলে পাস করে যেত। আবার যখন 240 পেয়েছে তখন কিন্তু পাস করেনি, 240-এর পরে আরো 30 পেলে পাস করতো। তাহলে আমি বুঝতেই পারছি যে যেটা পাস মার্কস অর্থাৎ পার্সেন্টেজে 30% মানেই হচ্ছে 240-এর পরে আরো যদি 30 পেত তাহলে এই 30%-এ টাচ করতো, তাই না? 30% পেলে পাস করছে, 30% পাওয়ার জন্য 240-এর সাথে আরো 30 পেতে হতো। তো 30%-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 270। তাহলে 1%-এর ভ্যালু হবে 9 এবং 100%-এর ভ্যালু হয়ে যাবে 900। তো 900 আমাদের উত্তর ছিল অপশন সি। চলো নেক্সট পরেরটা কি ছিল দেখো। 30 নম্বরের কোশ্চেনে ছিল, পাইপ এক্স এবং ওয়াই ক্যান ফিল a cistern in 24 minutes and 32 minutes respectively. If both the pipes are open together, then after how much time should y close so that the tank is full in 18 minutes? বলছে পাইপ এক্স এবং ওয়াই একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে 24 মিনিট এবং 32 মিনিটে যথাক্রমে। যদি দুটো পাইপই একসাথে খোলা হয়, তারপর কত মিনিট পরে ওয়াই কে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 18 মিনিটে ভর্তি হয়ে যায়? তাহলে আমরা প্রথমে এফিসিয়েন্সি বার করবো। দেখো, এক্স 24 মিনিটে ভর্তি করে এবং ওয়াই 32 মিনিটে ভর্তি করে। আমি যদি টোটাল ক্যাপাসিটি ধরে নিতাম যে 24 আর 32-এর এলসিএম কত, 96, তাহলে এফিসিয়েন্সি পাচ্ছি কত? 24 মিনিটে ভর্তি করছে 96, তাহলে 1 মিনিটে ভর্তি করবে কত? +4। যেহেতু ফিল করবে আমি প্লাস দিয়ে দিলাম। আর ওয়াই 32 মিনিটে ভর্তি করছে 96, মানে 1 মিনিটে ভর্তি করবে +3। তাহলে +4 আর +3 আমি দেখতে পেলাম এখানে এফিসিয়েন্সি হচ্ছে। ওকে, তাহলে বলছে ট্যাঙ্কটা কত সময় পরে ওয়াই কে বন্ধ করা হয়েছে যাতে করে ট্যাঙ্কটা 18 মিনিটে ফুল হয়ে গেছে, কত সময় পরে বন্ধ করা হয়েছে? তাহলে আমি মনে করি যদি যে ট্যাঙ্কটাকে, এই ওয়াই পাইপটাকে এক্স মিনিট পরে বা এল মিনিট পরে বা কোনো একটা কিছু যদি ধরে নিই যে এত সময় পরে বন্ধ করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে কিন্তু এক্স আর ওয়াই, এক্সও চলছে ওয়াইও চলছে। দেখো কাকে বন্ধ করা হয়েছে গো? বন্ধ করা হয়েছে ওয়াই কে। আমি মনে করছি কে সময় পরে বা টি সময় পরে ওয়াই কে বন্ধ করে দিয়েছি আমি। তাহলে ওয়াই চলেছে টি মিনিট। ওকে, টি মিনিট, এবং ট্যাঙ্কটা পুরো 18 মিনিটই চলেছে। ট্যাঙ্কটা ভর্তি হতে সময় লেগেছে 18 মিনিট, তার মানে কি এক্স পাইপটা এটা কিন্তু পুরো 18 মিনিটই চলেছে। ভালো করে দেখো, ওয়াই চলবে কেবলমাত্র 8 মিনিট, তার টি মিনিট, কারণ টি মিনিট পরে ওয়াই কে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এক্স এক্স কিন্তু বন্ধ হয়নি, একদম যতক্ষণ অবধি ট্যাঙ্কটা চলে, যতক্ষণ অবধি ট্যাঙ্কটা ভর্তি না হয় ততক্ষণ অবধি চলেছে, অর্থাৎ এক্স পাইপটা কিন্তু পুরো 18 মিনিটই চলেছে। তাহলে বলো ক্যাপাসিটি কত? এর 4 এর 3, তাহলে এক্স 18 মিনিটে 4 ইউনিট করে জল পড়েছে, তাহলে এক্স পাইপটা টোটাল জল পড়েছে 72 ইউনিট। আর ওয়াই পাইপটা টি মিনিট 3 ইউনিট করে, অর্থাৎ 3 ইউনিট। এটা বলতে পারি এই দুটো মিলে ট্যাঙ্কটা ভরে দিয়েছে, অর্থাৎ দুটোই মিলে ট্যাঙ্ক ভরছে 72 প্লাস 3 সেটা ইকুয়াল টু 96। পুরো ট্যাঙ্কটা তো 96 এর ছিল, তাহলে 3 ইকুয়াল টু দেখতে পাচ্ছি 24, টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 8, 3 8 24, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। বা আমরা এইভাবেও ভাবতে পারতাম যে পুরো ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা ধরো পুরোটা, এটার ক্যাপাসিটি হচ্ছে 96, তাহলে এখানে সারাক্ষণ কাজ করেছে কে? এক্স। এক্স কিন্তু 18 মিনিট কাজ করেছে, এক্স পুরো 18 মিনিট, কারণ এক্স কে তো বন্ধ করিনি আমরা। এক্স 18 মিনিট কাজ করেছে, তাহলে 18 মিনিটে 4 ইউনিট করে করে 72 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজটা কে করেছে? নিশ্চয়ই ওয়াই করেছে। তাহলে ওয়াই কত কাজ করেছে? ওয়াই কাজ করেছে
24 ইউনিট। তাহলে ওয়াই 1 মিনিটে 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 24 ইউনিট কাজ করতে সময় কত লাগবে? 24/3 অর্থাৎ 8 মিনিট। ওকে, ব্যাস, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তারপরটা কি বলেছে, 32 4 প্লাস 4.44 প্লাস 44.4 প্লাস 4.04 প্লাস 444, এই কোশ্চেনটার উত্তর কত হবে? তাহলে এটা কিছুই না, আমি দেখবো এখানে কি আছে। দশমিকের পরে এখানে আছে দুটো, এখানে আছে একটা, এখানে আছে দুটো, এখানে আছে কিছু নেই। তাহলে আমি দশমিকের পরের দিকটা আমি দেখে নিচ্ছি। তাহলে দশমিকের পরে কি আছে? 4 4, তারপরে কি আছে? 0.40, তারপরে কি আছে আবার 0.04। তাহলে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 4 4 8, 4 4 8 দশমিক, তাহলে 0.88 আসছে, এখানে দুটোতেই 0.88 আসছে। আমি এই পার্টটা এবারে দেখে নিচ্ছি, দেখো 444, 44 4 48, 48 4 52, 52 4 56, 56 সাথে আরো 44 যোগ করে দিলে কত হবে? 100। তাহলে এগুলো শুধু যোগ করে দিই আমরা, 44, এখানে কত ছিল? 4.44, আমি যদি সবগুলো যোগ করে দিই তাহলে কি হবে? তাহলে এই পার্টটা, এটা দশমিকের পার্টটা, আর এখানে এই পার্টটা, অর্থাৎ দশমিক বাদে যে পার্টটা আছে সেগুলো যোগ করলে পায় 500। অপশন সি উইল বি আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমি 544 প্লাস 44, 588, মানে 500 কাছাকাছি আসছে, আর লাস্টে 0.88, একদম বেসিক কোশ্চেন, এটা আর বুঝিয়ে সময় নষ্ট করে লাভ নেই। পরেরটা দেখো কি বলেছে, 41 এর একটা অ্যান্সার ছিল, যেখানে বলা আছে দ্য এইচসিএফ অফ টু নাম্বারস বলেছে 96, এবং এলসিএম দেওয়া আছে 1296, যদি একটা সংখ্যা হয় 874, তাহলে অপর সংখ্যাটি কত? মনে রাখবে, HCF into LCM, HCF into LCM equal to product of two number, product of two number, product of two number, দুটো সংখ্যার যোগ গুণফল ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু। তাহলে HCF কত দেয়া আছে? HCF দেয়া আছে 96, এলসিএম কত দেয়া আছে? এলসিএম দেয়া আছে 1296, 1296। ওকে, প্রোডাক্ট অফ টু নাম্বার, একটা নাম্বার দেয়া আছে কত? একটা নাম্বার দেয়া আছে 864 ইন্টু আর একটা নাম্বার কত হবে সেটা চেয়েছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে অপশনগুলোর প্রত্যেকের ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক আলাদা, তাহলে অঙ্কটা করতে আমাদের কোনো সময়ই লাগবে না, জাস্ট আমরা ইউনিট ডিজিট চেক করব। তাহলে এখানে দেখো, জাস্ট বেসিক দেখো, 6 আর 6 গুণ করলে লাস্টে কত হয়? 6। 6 আর 6 গুণ করলে ইউনিট ডিজিট কত হয়? ইউনিট ডিজিট হয় 6। বলো 4 এর সাথে কত গুণ করলে ইউনিট ডিজিট 6 হয়? 4 এর সাথে কত গুণ করলে ইউনিট ডিজিট 6 হয়? দেখো, 4 এর সাথে যদি আমরা 9 গুণ করি আর 4 গুণ করি, তবেই ইউনিট ডিজিট কত হয়? ইউনিট ডিজিট কত হয়? 6 হয়। তাহলে এখানে 9 তো কারোর অপশনে নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে যার শেষে 4 আছে, যার শেষে 4 আছে, অর্থাৎ 144 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। 144 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। 144 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, বেশ, চলো নেক্সট পরেরটা। ইউনিট ডিজিট চেক করে আমরা করে দিলাম। পরেরটা দেখো কি বলেছে, এটাও বলেছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বলেছে কি, যে 365 659 এবং 771 যদি প্রত্যেকটাকে গুণ করা হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? দেখো 5 9 45, 5 একে 5, অ্যান্সার হয়ে যাবে 5। 5 9 45, 5 9 45, 5 একে 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 5 নং 45, 5 একে 5, অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে এখানে বোধহয় অপশন ভুল দেওয়া রয়েছে, বা আমার কাছে যে কোশ্চেন আমি পেয়েছি সেখানে দেখতে পেয়েছি এরকম কোশ্চেন আছে, কোশ্চেনটা কিছু অন্য ছিল নাকি আমার জানা নেই। তো এখানে উত্তর হয়ে যাবে 5, অপশন ভুল আছে, এখানে অ্যান্সার হওয়ার কথা 5। ঠিক আছে, যদি পাওয়ারে থাকতো এইগুলো তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্য অ্যান্সার আসতো। যদি পাওয়ারে থাকতো, আমি তবু দেখে নিচ্ছি, যদি এরকম থাকে 36^5, বা যদি দেয়া থাকে 65^9, বা যদি দেয়া থাকে এরকম 70 টু দি পাওয়ার, এরকম থাকতে পারতো, বা থাকতে পারে 3^65 প্লাস 6^59 প্লাস 7^71, এরকমও থাকতে পারে, আমি জানি না কি ছিল। এটাও যদি থাকে তাহলে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এইটার পাওয়ার আসবে কি, এটার ইউনিট ডিজিট কত আসবে? 3 যদি 65 থাকে, মনে রাখবে এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 × 64 এক্সট্রা পাচ্ছি 1, তাহলে এখানে পাচ্ছি ইউনিট ডিজিট 3^1 এর যে পাওয়ার। 6 এর মাথায় যাই থাক না কেন, ইউনিট ডিজিট আছে 6। 7 এর মাথায় আবার যত থাকবে 4 দিয়ে ভাগ করবো, 4 17 88, 7^3, তাহলে ইউনিট ডিজিট পাচ্ছি 3, এখানে এখানে পাচ্ছি 7, আর 7 এর কিউব মানে কত পাচ্ছি? 3। তাহলে এখানে 3 3 কে 9, 6 9 54, এখানে হচ্ছে 4।
তো যদি এই ধরনের কোশ্চেনটা থেকে থাকতো তাহলে কিন্তু অ্যান্সার আসতো 4, তাহলে ইউনিট ডিজিট আসতো কিন্তু 4। ঠিক আছে, তো দেখে নিও কি কোশ্চেন ছিল, সেই অ্যাকর্ডিংলি আমাদের হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, ছয়ের মাথায় যাই থাক না কেন ছয়ই হয়, ইউনিট ডিজিট ছয়ের মাথায় পাওয়ারে যাই থাক না কেন সেমই হয়। হুম, আবার ধরো একের পাওয়ারে যাই থাক না কেন সেমই হয়, এটা মাথায় রাখবে। নেক্সট কি বলেছে দেখো, 8 জন, 6 জন মেন এবং 8 জন উমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, দেন 3 men and 4 men ওমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন কত ডেজ। দেখো বলেছে 3 জন পুরুষ এবং 8 জন মহিলা যদি একটা কাজ করতে 10 দিন সময় নেয়, তাহলে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা কতদিনে কাজটা করবে। তাহলে দেখো আমি বলতে পারি যে 3 জন, 6 জন মেন প্লাস 8 জন উমেন একটা কাজ করে বা যে কাজটা করছে 10 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে, এরা 10 দিনে করছে, এটা ইন্টু 10। আর তাহলে সেই কাজটাই 3 men প্লাস 4 women কত দিনে করবে, আমি ধরছি D2 দিনে করবে। ঠিক আছে, ব্যাস। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি পাবো, 3 men প্লাস 4 women ইন্টু 10 ইকুয়াল টু পাচ্ছি 3 men প্লাস 4 women ইন্টু D2। এমন এমন এটা কেটে কেটে দিলাম, তাহলে D2 ভ্যালু পাচ্ছি কত, 20। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 20 দিন। বা এখানে দেখেও বুঝতে পারছি 6টা মহিলা এবং 8টা ওমেন যদি 10 দিনে করে, তার অর্ধেক, পুরো ব্যাপারটা এই পুরো গ্রুপের অর্ধেক, পুরো গ্রুপটাই যদি অর্ধেক হয়ে যায় তাহলে ডাবল হয়ে যাবে, কারণ লোক সংখ্যা এবং দিন সংখ্যা একে অপরের ব্যস্তানুপাতিক। ওকে, নেক্সট পরেরটা দেখো কি দেওয়া আছে, 83 রুট ওভার অফ 45 প্লাস রুট ওভার অফ 125 মাইনাস রুট ওভার অফ 108 মাইনাস রুট ওভার অফ 20 মাইনাস রুট ওভার অফ 48 ইকুয়াল টু কত। তাহলে এটার উত্তর কত হবে, রুট ওভার অফ 45 কে যদি আমি লিখি তাহলে হবে 5 9 45, এটা হবে 5 গুণিত 9 প্লাস রুট ওভার অফ কত হয়ে যাচ্ছে 25 গুণিত 5 মাইনাস এটা হয়ে যাচ্ছে 36 গুণিত 3, তারপরে 4 গুণিত 5, তারপরে এটাকে লিখতে পারবো 48 কে আমরা লিখতে পারবো কি, 48 কে লিখতে পারবো 6 8 48 বা 3 × 48, বেটার হবে এটা লেখা। তাহলে এখান থেকে পাচ্ছি 3 √5, তারপরে এটাকে পাবো কি, আমি লিখতে পারবো 5 √5, তারপরে এটা লিখতে পারবো 36, 36-এর জন্য 6 বেরিয়ে আসবে 6 √3, এখানে পাচ্ছি 2 √5, এখানে পেয়ে যাচ্ছি 4 বেরিয়ে আসছে, এখানে আবার 4 বেরিয়ে আসছে 4 √3। তাহলে আমি দেখতে পাচ্ছি কত পাচ্ছি, আহ টোটাল কত পেলাম আমি। দেখো প্রথমেরটা দেয়া আছে 5 9 45, কারেক্ট, 5 9 45, 5 9 45, 3 √5, 3 বেরিয়ে এলো। ওকে, তারপরে 5 5 125, 5 √5। ঠিক আছে, তাহলে আমি পাচ্ছি টোটাল দেখো 8 √5, সেখান থেকে 2 √5 বাদ দিয়ে দাও, তাহলে কত পাবে, 6 √5 মাইনাস হয়ে যাচ্ছে 10 √3, অর্থাৎ অপশন বি উইল বি আওয়ার কারেক্ট আনসার। চলো নেক্সট পরের অঙ্কটা দেখো, বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ladder leaning against a wall is 60 degree and the foot of the ladder is 4.6 meter away from the wall, the length of the ladder। একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দেওয়া আছে এখানে, তো চাপের কিছু নেই। দেখো এটা যদি ওয়াল হয় তাহলে ওয়ালের উল্টো দিকে একটা মই বা ল্যাডার এখানে এইভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠেকানো আছে। যদি এই ওয়াল থেকে, অর্থাৎ ধরো এবি, এটা ধরো ফুট, এটা ওয়ালের ফুট, আর এটা হচ্ছে ল্যাডারের ফুট সি, তাহলে এই বিসি বলেছে কত 4.6 যদি বলে থাকে, তাহলে বলেছে লেন্থ অফ দ্য ল্যাডার, মানে এটা চেয়েছে, এসি চেয়েছে। ঠিক আছে, এখানে এসি চেয়েছে, লেন্থ অফ দ্য ল্যাডার হচ্ছে এটা, লেন্থ অফ দ্য ল্যাডার, লেন্থ অফ দ্য ল্যাডার এটা তোমার চেয়েছে। তো এটা আমরা কি করে করব, যখনই থাকবে মনে রাখবে 60 ডিগ্রি আমাদের যদি অ্যাঙ্গেল দেয়া থাকে, ঠিক আছে, যদি অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি দেয়া থাকে তাহলে রেশিও হয়ে যায় √3 1 2। কি বললাম, √3 1 2, এটা √3, এটা 1, এটা 2। তাহলে এখানে 1 এর ভ্যালু আছে কত, 1 ইউনিটের ভ্যালু আছে 4.6, আমার চেয়েছে 2 ইউনিটের ভ্যালু, 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 9.2, অ্যান্সার হয়ে যাবে 9.2 মিটার। ওকে, 9.2 মিটার। নেক্সট পরেরটা দেখো, বলেছে সুশীল ওয়াজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ স্নেহাল 6 years ব্যাক, সুশীল উইল বি 3/5 টাইমস ওল্ড অ্যাজ স্নেহাল 6 year hence, হাউ ওল্ড ইজ স্নেহাল টুডে। স্নেহাল কত ছিল টুডে, বর্তমানে স্নেহালের বয়স কত। তাহলে আমরা কিছুই না, আমরা রেশিও তৈরি করব।
6 বছর আগে এবং 6 বছর পরে। দেখো এটাকে লিখে দিলাম সুশীল, আর একদিকে লিখে দিলাম স্নেহাল। একদিকে সুশীল, একদিকে স্নেহাল। তাহলে দেখো এদিকে সুশীল এদিকে স্নেহাল লেখার পরে আমরা কি করতে পারি, এটা ধরো প্রেজেন্ট, ওদের প্রেজেন্ট ছিল এটা, এটা হচ্ছে প্রেজেন্ট ছিল। এই প্রেজেন্ট থেকে 6 বছর আগে যাও, প্রেজেন্ট থেকে 6 বছর আগে গিয়ে দেখলে যে কি বলেছিল, থ্রাইস, সুশীল হচ্ছে থ্রাইস ওল্ড অ্যাজ স্নোহাল। স্নেহালের যদি 1 হয়, সুশীলের তাহলে কত হবে 6, কারণ 6 বছর আগে স্নেহালের 6 গুণ ছিল, থ্রাইস মানে 3 গুণ ছিল, সরি এটা হবে 3, এটা হবে 3, এটা 1 যদি হয় এটা হবে 3। সুশীল উইল বি 5-এর 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ স্নেহাল 6 ইয়ার হেন্স। এখান থেকে 6 বছর পরে, এখান থেকে 6 বছর পরে কি বলেছে, এখান থেকে 6 বছর পরে কি হবে, এখান থেকে 6 বছর পরে সুশীল উইল বি 5/3 অফ দ্য স্নেহাল। তাহলে স্নেহালের 5/3, 5-এর 3, তাহলে স্নেহাল যদি 3 হয়, সুশীল হবে কত 5, তাই না, 6 বছর পরে। তাহলে আমি দেখতে পাচ্ছি সুশীলের সাথে সুশীলের 6 বছর আগের থেকে প্রেজেন্টের 6 বছর পরে, তাহলে এখান থেকে এইটা টোটাল কত বছরের গ্যাপ, এখান থেকে এটা 6 বছর, এখান থেকে এটা 6 বছর, মানে টোটাল 12 বছরের গ্যাপ। টোটাল কত 12 বছরের গ্যাপ। একই গ্যাপ হচ্ছে কার, স্নেহালেরও, স্নেহালেরও 12 বছরের গ্যাপ। তাহলে আমাকে দেখতে হবে এখানে কি, এখানে দেখতে হবে ইউনিটে গ্যাপ সমান আছে কিনা। দেখো এখানে 3 থেকে 5 কত ইউনিটের গ্যাপ, 2 ইউনিট। এখানে 3 থেকে 1 থেকে 3 এখানেও 2 ইউনিট। এই 2 ইউনিটের গ্যাপ কত বছরের জন্য টোটাল, কত বছরের জন্য, 6 বছরের জন্য। তার মানে বলতে পারি 2 ইউনিট মানেই কত, সরি টোটাল 12 বছর। এখান থেকে এই রেশিও আর এই রেশিও গ্যাপ কত বছরের, অরিজিনালি গ্যাপ হচ্ছে 12 বছরের। তাহলে 2 ইউনিট যদি 12 বছর হয়, তাহলে বলতে পারবো 1 ইউনিট মানে হচ্ছে 6 ইয়ার, 1 ইউনিট মানে হচ্ছে 6 ইয়ার, 1 ইউনিট মানে 6 ইয়ার। বেশ, 1 ইউনিট মানে যদি 6 ইয়ার হয়, বলেছে হাউ ওল্ড ইজ স্নেহাল টুডে। স্নেহালের আহ, বর্তমান বয়স কত, স্নেহাল টুডেতে বর্তমান বয়স কত, ওকে 6 ইয়ার্স বলেছে। চলো, তাহলে বর্তমান বয়স যদি বার করতে হয়, তাহলে 6 বছর আগে দেখো স্নেহালের কত, স্নেহালের আগে কত ছিল বর্তমানে, তাহলে স্নেহালের আগে কত ছিল 1 ইউনিট মানে 6, তাহলে বর্তমানে কত, প্রেজেন্ট এজ অফ স্নেহাল, স্নেহালের বর্তমান বয়স কত, তাহলে স্নেহালের আগে কত ছিল 6 বছর, এখন কত হবে 6 + 6 অর্থাৎ 12 বছর। অ্যান্সার হয়ে গেল অপশন এ, তাই না। দেখো আগে ছিল 3-1, পরে কত হয়েছে 6 বছর পরে হয়েছে কত 5-3, ঠিক আছে। তাহলে কত ইউনিট করে বেড়েছে, 2 ইউনিট করে, 2 ইউনিট মানে 12, 1 ইউনিট মানে 6, তাহলে এখন হচ্ছে 12। নেক্সট বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 450, 450 টাকায় একটা আর্টিকেল বিক্রি করে একটা ব্যক্তির 10% লস হয়েছে। দ্য গেন অর লস পার্সেন্ট ইফ হি সেলস ইট ফর 540, যদি সে 540 টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা তার লস বা গেন হতো, এটা জানতে চেয়েছে। তাহলে দেখো যখন কোনো ব্যক্তি 10% লস করবে, 10% লস মানে কি, তখন এসপি হচ্ছে কত পার্সেন্ট, 90%। সিপি যদি 100% হয়, 10% লস হচ্ছে মানে কি কম টাকায় বিক্রি করছে, নাকি না। তাহলে আমি বলতে পারি যে 450 মানেই কত, 450 মানেই হচ্ছে 90%, তাই না। তাহলে বলো, তাহলে আমি 5 দিয়ে কাটাকাটি করলে, এখানে যদি কেটে দিই, তাহলে 1 মানেই কত 90/450, এত পার্সেন্ট, নাকি না। তাহলে কত হচ্ছে 5×9 = 45, মানে 1/50, 1/5। তাহলে 1 মানে দেখতে পাচ্ছি 1/5%। তাহলে 540 মানে কত পার্সেন্ট, ডিরেক্ট বার করে, তাহলে 540/5, অ্যান্সার হয়ে যাবে কত 108%। তাহলে কোনো জিনিসের এখন এসপি দেখতে পাচ্ছি 108%, নিউ এসপি, তার মানে প্রফিট কত, প্রফিট হচ্ছে 8%। 100 থেকে বেশি টাকা, কত বেশিতে বিক্রি করছে, 8 টাকা বেশিতে, তাহলে 8% হচ্ছে তার লাভ, 8% হচ্ছে গেন, গেন হবে 8%, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, রবি has 1.5 times as many as Raj. Raj has 1.5 times and as many as Rakesh. Altogether they have 76,000 টাকা। তাহলে রাজের কত টাকা আছে, বলছে রবির কাছে আছে 1.5, মানে হচ্ছে 1.5 মানে হচ্ছে 1.5 গুণ, ঠিক আছে। রাজের 1.5 টাইমস, 1.5 গুণ আছে রাজের, ঠিক আছে। রবির আছে রাজের 1.5 গুণ, আবার রাজের আছে রাকেশের 1.5 গুণ, ঠিক আছে। তাহলে আমরা আগে রাকেশেরটা বার করি,
আমরা আগে রাকেশেরটা বার করি। দেখো এখানে ছিল রবি, রাজ আর রাকেশ। রাকেশের যা থাকবে ভালো করে বুঝবে, রাকেশের যা থাকবে তার 1.5 গুণ থাকবে কার? রাকেশের 1.5 গুণ থাকবে হচ্ছে কার? রাজের। দেখো আমি এমন একটা ধরে নিলাম যাতে ক্যালকুলেশনটা সহজ হয়। আমি এখানে এখানে ধরে নিলাম রাকেশের আছে 1 ধরতে পারতাম, 1-এর 1.5 গুণ আবার 1.5 গুণ করলে সমস্যা হবে, তার জন্য রাকেশকে আমি 2 ধরছি। রাকেশ যদি 2 হয় তাহলে রাজের কত হবে? 1.5 গুণ। তাহলে 1.5 মানে 1.5 গুণ, তাহলে 1-এর 2-এর 1.5 গুণ কত হবে? 3, তাহলে রাজের আছে 3। আর রবির কত থাকবে? 3-এর 1.5 গুণ মানে 4.5। ওকে, তাহলে টোটাল কত আছে? টোটাল কত ইউনিট আছে? টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, তাহলে টোটাল কত হচ্ছে? 3 দিয়ে 5, 5 আর 5 আর 4.5 কত হচ্ছে? 9.5। তাহলে টোটাল আছে 9.5 ইউনিট, যেটার ভ্যালু দিয়েছে কত? 76,000 টাকা। 76,000 টাকা। ওকে, তাহলে বলেছে রাজের কত আছে। তাহলে দেখো আমি বলতে পারি কি, যে আমি যদি দশমিক তুলে দিই এখানে একটা শূন্য এসে যাবে, ইন্টু 10 হয়ে যাবে। 19 দিয়ে কাটাকাটি করছি, 5 ইউনিটের ভ্যালু হবে 4, 19 এবং 76। 4, 4, 4, 19, 76, 4, 19, 76, শূন্য 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 আর একটা শূন্য, এই 10টা নিয়ে মিলে তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে কত? 5, 8, 40, 8,000 টাকা। একই না? তাহলে এখানে বলেছে 3 ইউনিটের ভ্যালু কত? রাজ তো 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3, 8, 24,000 রুপিস, অর্থাৎ 24,000 টাকা। দ্যাটস ইট। তারপরে কি বলেছে? বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 1260 be divided to make quotient a perfect square? বলছে এটাকে, বলছে বাই হোয়াট লিস্ট নাম্বার মাস্ট 1260 কে কত দিয়ে ভাগ করলে কোশেন্ট কে, ভাগফলকে একটা পারফেক্ট স্কোয়ার হতে হবে। তাহলে 1260 কে কত দিয়ে ভাগ করলে ভাগফল একটা, কত দিয়ে ভাগ করলে ভাগফল একটা পারফেক্ট স্কোয়ার হবে? ঠিক আছে, কত দিয়ে ভাগ করতে হবে? হুম, কত দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা হবে পারফেক্ট স্কোয়ার। তাহলে দেখো 1260 কে যদি আমি একটু ভাবি, এটাকে যদি একটু লিখি, এটাকে আমি মৌলিক উৎপাদকে বা এমনি নর্মালি একটু ভেঙে নিই। ভেঙে নিলে কত পাবো? 12 তো দেখতে পাচ্ছি 3 আছে, 3 দিয়ে যদি ভেঙে নিই বা 30 দিয়ে যদি ভেঙে নিই, 3 দিয়ে ভাঙলে 3, 4, 12, 3 দুগুণে 6, 30 × 42 ইকুয়াল টু এটা পাই। 30 কে আবার ভাঙা যাবে, আমি ফ্যাক্টরে ভেঙে দেবো। 30-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি আছে? 5 আছে, 2 আছে, 5 দুগুণে 10 ইন্টু 3 আছে। আবার 42 কে যদি ভেঙে দিই সেখানে পাবো 6 আর 7, তাহলে 7 বার করে দিলাম 6, 6 মানে কি 2 আর 3। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে 2 দুবার আছে, 3 দুবার আছে। ঠিক আছে, কিন্তু কার পেয়ার নেই? 5 আর 7, আর কি পাচ্ছি? 35, এটা জোড়া নেই। ঠিক আছে, তাহলে 2 আছে দুবার, 3 আছে দুইবার, তাহলে কত দিয়ে ভাগ করলে ভাগফলটা পারফেক্ট স্কোয়ার? তাহলে এইটা আর এইটা, এই দুটো পূর্ণবর্গ সংখ্যা, বা টোটাল 3 দুগুণে 6 স্কোয়ার, এটা হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 6 স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা, বা 36 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 35 নয়। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 36 থাকার জন্য 35 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে অপশন এ, 35। মানে যেটুকু পেয়ার নেই, যার পেয়ার নেই বা জোড়া নেই, সেটুকু বাদ দিতে হয়। তাহলে 7-এর আর 3, 5-এর জোড়া ছিল না, তাই সেটা ভাগ করে দিলাম আমরা। দ্যাটস ইট। দেখো এখন আমি মক টেস্ট তোমাদের হাইস্টি একাডেমির তরফ থেকে যে ডাব্লিউ বিশেষ মক 4 যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তার আমি ম্যাথমেটিক্সে যে যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করবো এখন। দেখো প্রথম কোশ্চেন দেয়া আছে কি, যে ইফ 3/5 অফ 60% ইজ 36, তাহলে নাম্বারটা কত হবে? মানে যদি কোনো একটা সংখ্যা 3/5 তার 60%, কোনো একটা নাম্বার তার 60% এর 3/5 যদি 36 হয়, তাহলে নাম্বারটা কত হবে? যদি নাম্বারটা যাই হোক তার 3/5, মানে 60% এর তার 60% নাম্বারটা হচ্ছে 100%, তাহলে তার 60% এর 3/5 ইকুয়াল টু দেয়া আছে কত? 36। তাহলে আমি বলতে পারি যে 5 × 12 = 60, তাহলে অ্যান্সার হয়ে যাবে 36% ইকুয়াল টু দেয়া আছে কত? 36, তাহলে 1% ইকুয়াল টু হয়ে যাবে 1, তাহলে নাম্বারটা আমার 100% মানে হয়ে যাবে 100। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার উত্তর। একদম সহজ কোশ্চেন ছিল। তারপরে দেখো কি বলা আছে, দেখো কি বলা আছে, পরবর্তী অঙ্ক দেয়া আছে, বলা আছে যে দ্য রেশিও অফ বাস এন্ড ট্রেন ফেয়ার্স ফ্রম কলকাতা এন্ড বর্ধমান, বলা আছে 3:4, ইফ ট্রেন ফেয়ার ইনক্রিজ বাই 20% এবং বাস ফেয়ার ইনক্রিজ বাই
10%, then what will be the ratio of bus and train fare? কলকাতা এবং বর্ধমানের বাসের এবং ট্রেনের ভাড়া দেয়া আছে। বাসের ভাড়া যদি ৩ টাকা হয়, তাহলে ট্রেনের ভাড়া হচ্ছে ৪ টাকা। আমি যদি রেশিওতে ভাবি, যদি একটা ৩০ হয় আর একটা হবে ৪০। এবার বলছে ট্রেন ভাড়া বাড়ছে 20%। তাহলে বলো, কোনো জিনিস 20% বাড়লে সেটা বেড়ে কত হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে 120%। তাহলে ট্রেন ভাড়া বেড়েছে 20%। তাহলে ট্রেন ভাড়া ছিল 40 টাকা, 20% বেড়ে কত হয়ে গেছে? 40-এর 120%, 40-এর 120% হয়ে গেছে। এবং বাস ভাড়া সেটা বেড়েছে 10%। তাহলে বাস ভাড়া যদি 10% বাড়ে, তাহলে বেড়ে কত হয়ে যাবে? 110%। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও, এখানে একটা এখানে একটা কেটে দিচ্ছি, 3 × 11 = 33। আর এখানেও আমি পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 48। তাহলে রেশিও হয়ে যাচ্ছে বাস আর ট্রেনের কত হয়ে যাচ্ছে? 33:48। 3 দিয়ে কেটে দিলাম, অ্যান্সার হয়ে যাবে 11:16। তো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, পরবর্তী অঙ্ক দেখো কি বলা ছিল। A tree increases annually by 1/8 of its height. How much will it increase after 2 years? দেখো, প্রত্যেকবার একই রাট বাড়ছে। তাহলে একই রাট বাড়ছে মানে কি? যে ৮ থাকলে তাতে ১ বাড়ছে। তাহলে ৮ থেকে ১ বাড়লে হবে কত? ৯। যদি ৮ থাকে তাতে যদি ১ বাড়ে তাহলে হবে কত? ৯। তাহলে ৮ থেকে হবে ৯। এরকম করে দুবার, তাহলে কত হবে? দুবারে ৮ থেকে ৯ যদি হয় দুবার, তাহলে ৮ ৮ তে ৬৪ থেকে হয়ে যাবে ৯ ৯ ৮১। তাহলে 81 উইল বি কারেক্ট অ্যান্সার। রেশিও মেথডে করে দিতে পারি, বা এটাও দেখতে পারি ৬৪ ছিল। তাহলে প্রথমবারে ৮ থেকে হয়ে গেছে কত? ৯। ৯/৮ ইন্টু আবার ৯/৮ দুবার, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 81। এইভাবেও আমি করতে পারি। তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা কি দেয়া আছে? বলছে the binary equivalent to the decimal number 4.625 is। তাহলে এই পয়েন্টের যে নাম্বারটা আছে 4.625, এটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। আমরা জানি বাইনারিতে কোনো একটা নাম্বারকে বাইনারিতে প্রকাশ করতে গেলে আমরা এই পার্টটা একটা একটা রিয়েল পার্ট, মানে এই দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে সেটার একবার করব, তারপরে ডেসিমালটা করব। তাহলে দশমিকের আগে দেয়া রয়েছে 4। এই 4 টাকে যদি আমরা বাইনারিতে করতে যাই, কি করব? প্রত্যেকবার আমরা ভাগ করব 2 দিয়ে এবং রিমাইন্ডার দেখব। দেখো, 2 দুগুণে 4, রিমাইন্ডার কত পাচ্ছি? 0। আবার 2 দিয়ে করব, 2 একে 2, রিমাইন্ডার পাচ্ছি 0। আবার 2 দিয়ে করব, 2 এ 0, 2 এ 0 0, রিমাইন্ডার কত পাচ্ছি? 2 এ 0 0, রিমাইন্ডার কত পাচ্ছি? 1। তাহলে আমি এই যে 4, এটাকে কিভাবে লেখা যায়? এর যে বাইনারি ফাংশন হবে, এটা সবসময় এই নিচের থেকে উপর দিক বরাবর লিখবো। তাহলে কত হচ্ছে? 100। তাহলে 4 কে লিখতে পারা যাবে 100। এরপরে কি করব? 0.265 কে আমরা ভাঙবো, এটাকে আমরা বাইনারিতে করব। দেখো, যখন কোনো একটা সংখ্যা থাকবে, অর্থাৎ যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে, সেটাকে যেমন 2 দিয়ে ভাগ করব, যখন দশমিকে থাকবে 2 দিয়ে গুণ করে করার চেষ্টা করব। দেখব কত কত আসছে। 2 দিয়ে গুণ করে দেখব কত আসছে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 1.250। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 0.25, এটাকে লিখতে পারি 1 প্লাস 0.25। আবার 0.25 কে 2 দিয়ে গুণ করব, কত পাচ্ছি আমরা? কত পাচ্ছি? আহ, কত পাচ্ছি? এখানে কত রিয়েল পার্ট আসছে? রিয়েল পার্ট কতটুকু আসছে দেখো, এখানে রিয়েল পার্ট সরি, ইন্টিজার পার্ট, মানে পূর্ণ সংখ্যায় কত আসছে? এটা আসবে কত? এটাকে লেখা যাবে 12 দশমিক, মানে এটাকে লেখা যাবে 1.520, তো সেটাকে লেখা যাবে 1.25। তো এইভাবে আমি লিখে দিলাম। তো একইভাবে এটাকে গুণ করলে শুধু পেয়ে যাব 0.50। তাহলে এখানে কোনো আসবে না, 0.50 আসবে। তো এখানে কিছু আসছে না, মানে এখানে আমি 0 করে দিলাম। একইভাবে এটাকে আবার করে দিচ্ছি, কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে দেখতে পাচ্ছি আমি কত পাচ্ছি? 1.00। তাহলে 1.00। ঠিক আছে? তাহলে আমার আর করার দরকার নেই, জিরোতে আমরা চলে গেছি। তাহলে এটার যে পার্ট এলো, অর্থাৎ 0.625, এটাকে যদি আমরা বাইনারিতে করতাম কত পেতাম? 101। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? এটা ডেসিমাল পয়েন্ট, মানে যেহেতু দশমিক আছে তার আগে দশমিক বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। অর্থাৎ 100 আর 0101। প্রথমে এটা 100, তারপর হচ্ছে এটা 011। 101, তাহলে অ্যান্সার হয়ে যাবে 100,101। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদি এরকম বাইনারিতে ডেসিমেল থেকে বাইরে বা কোনো একটা ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে দিয়ে দেয়, এইভাবে আমরা সলভ করতে পারবো। চলো নেক্সট, পরেরটা দেওয়া আছে কি? In an examination, 64.8% student pass. Find the minimum number of student appeared in the examination. বলছে একটা পরীক্ষায়
দেখা যাচ্ছে যে 64.8% স্টুডেন্ট পাস করেছে, তাহলে মিনিমাম কতজন স্টুডেন্ট পরীক্ষায় বসেছিলেন বা পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল সেটা দেখো। আমরা শুধু এটা বার করবো 64.8% মানে কি। 64.8% মানে হচ্ছে 64.8 বাই 100। ওকে, এবারে যখন পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দিলে এখানে যাচ্ছে এটা। তাহলে দেখো আমি বলতে পারি তার মানে কি এত পার্সেন্ট, মানে বলতে পারি 1000 জনের মধ্যে 648। সেটাকে আরো ছোট করা যাবে। যদি আমরা ছোট করি, 4 দিয়ে যদি কাটি, 4 লং 64, 4 দুগুণে 8, আর 4 দিয়ে কাটলে 250। তাহলে বলতে পারি যে 250 জনের মধ্যে 162 জন। আরো ছোট করা গেলে আরো ছোট করবো, কারণ মিনিমাম চেয়েছে আমাদেরকে 2 দিয়ে কাটলে 125 হবে, এখানে কাটলে 81 হবে। তাহলে বলতে পারি 81/125। তাহলে মিনিমাম আর কাটাকাটি যাচ্ছে না, এটাকে লঘিষ্ঠ করে সর্বোচ্চ আমি এখানে পৌঁছাতে পারি। তাহলে বলতে পারি যে 125 জনের মধ্যে, পরীক্ষার মধ্যে পাস করেছে 81 জন। তাহলে পরীক্ষায় বসেছে কজন? 125 জন। অ্যান্সার হয়ে যাবে 125। খুব ভালো একটি কোশ্চেন। চলো পরেরটা দেখো। বলছে at what percent per annum a sum of money double in 8 years। বলছে কত পার্সেন্টে কোনো একটা টাকা 8 বছরে ডবল হবে। তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি কোনো একটা টাকা ডাবল হয়েছে, তার মানে যদি 100 টাকা থেকে থাকে, এই 100 টাকাটা হয়ে যাচ্ছে কত টাকা? 200 টাকা। এটা প্রিন্সিপাল থাকলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 200 টাকা, ডাবল হয়েছে। তাহলে 100 টাকা যদি 200 টাকা হয়ে যায়, তার মানে আমি বলতে পারি সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি? 100 টাকা আরো এক্সট্রা পেয়েছি। এই 100 টাকা এক্সট্রা পাচ্ছি কত বছরে? এটা বলেছিল 8 বছরে ডবল হয়েছে। তার মানে 100 টাকায় ইন্টারেস্ট পাচ্ছি 8 বছরে 100 টাকা। তাহলে 8 বছরে যদি 100 টাকা ইন্টারেস্ট পাই, এসআই যদি 8 বছরে 100 টাকা, তাহলে 1 বছরে কত? 1 বছরে হচ্ছে 12.5। তাহলে 100 টাকায় 1 বছরে যেটা ইন্টারেস্ট সেটাই হচ্ছে রেট পার্সেন্ট। তাহলে 12.5% হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরের কোশ্চেন যেটা ছিল, বলেছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর মন্ডে, টুইসডে এন্ড ওয়েডনেসডে ওয়াজ 40 ডিগ্রি সেলসিয়াস। দ্য অ্যাভারেজ অফ টুইসডে, ওয়েডনেসডে এবং থার্সডে ওয়াজ 41 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য টেম্পারেচার অন থার্সডে বি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ফাইন্ড দ্য টেম্পারেচার অন মন্ডে। মন্ডে টেম্পারেচার কি ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে মন্ডে প্লাস টুইসডে প্লাস ওয়েডনেসডে, এই 3 দিনের অ্যাভারেজ ছিল 40। তাহলে টোটাল কত ছিল 3 দিনে? 40 × 3 অর্থাৎ 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে বলেছে যে টুইসডে, টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে ইকুয়াল টু কত দেয়া ছিল? ইকুয়াল টু দেয়া ছিল কত? 41 ডিগ্রি করে গড়ে। তাহলে 41 ডিগ্রি গড় হলে টোটাল কত থাকবে? 3 × 3, 3 × 4 = 12, অর্থাৎ 123 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিতাম তাহলে কত পেতাম? দেখো এই দুটোকে যদি বিয়োগ করতাম, তাহলে এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন। তাহলে দেখতে পাচ্ছি মন্ডে, দেখো টুইসডে টুইসডে কেটে যাবে, ওয়েডনেসডে ওয়েডনেসডে কেটে যাবে, মন্ডে মাইনাস থার্সডে ইকুয়াল টু পেয়ে যেতাম কত? 3 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলস। আর অলরেডি আমাদের থার্সডে টেম্পারেচার অলরেডি দেয়াই ছিল, তাই না? থার্সডে টেম্পারেচার অলরেডি ইট ওয়াজ গিভেন। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে মন্ডে মাইনাস থার্সডে ইকুয়াল টু -3 ডিগ্রি। এটা 120 থেকে 123 বিয়োগ করলে -3। তাহলে মন্ডে ইকুয়াল টু হয়ে যাবে কত? 3 ডিগ্রি প্লাস -3 প্লাস থার্সডে, থার্সডে। তাহলে থার্সডে টেম্পারেচার কত? 42। তুমি অ্যাড করে দাও, তাহলে কত হবে? 39 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চল নেক্সট পরবর্তী অঙ্ক যেটা ছিল দেখবো। 132-এর দাগের অঙ্কটা ছিল কি? দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট ফুড ফর 400 ম্যান ফর 31 ডেজ। বলছে 400 জন লোকের 31 জনের খাবার মজুদ ছিল। আফটার 28 ডেজ, 28 দিন পরে 280 জন লোক চলে গেছে জায়গাটা ছেড়ে। হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য ম্যান। যদি যদি এরকম কন্ডিশন হয়, অর্থাৎ 28 দিন পরে 280 জন লোক চলে যায়, তাহলে বাকি খাবারে বাকি যতজন লোক আছে তাদের কতদিন চলবে? এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা কিভাবে করব? দেখো 400 জন লোক কিন্তু একটা খাবার 31 জন খেতে পারে। 28 জন হয়ে গেছে, 28 দিন হয়ে গেছে। তাহলে 28 দিন হওয়ার পর যে খাবার আছে সেই খাবারে 400 জন লোকের কদিন চলবে? তাহলে 28 দিন হওয়ার পর যে খাবার আছে সেটা কিন্তু 3 দিন চলবে। কতজন লোক? 400 জন লোকের। কিন্তু কি হয়েছে? কতজন চলে গেছে? 280 জন চলে গেছে। তাহলে আছে কতজন আর? 400 থেকে 280 যদি চলে গিয়ে থাকে, তাহলে এখন আছে কিন্তু 120 জন লোক। ভালো করে দেখো, 400 জন লোকের কিন্তু 3 দিন চলতো,
কিন্তু এখন আছে 130 জন লোক, তাদের কতদিন চলবে ইন্টু তাহলে এম ডি, ডি মানে দিন সংখ্যা, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, কাটাকাটি করে দাও, 3 4 12 পেয়ে যাচ্ছি আমি 4, তাহলে ডি টু ইকুয়াল টু 10। তাহলে বাকি খাবারে বাকি জন লোক অর্থাৎ 120 জনের কিন্তু 10 দিন চলবে। ঠিক আছে, আমি M1 ইন্টু M2 ইকুয়াল টু D1 ইন্টু D2 করে দিলাম। তাহলে যেহেতু 31 দিন হয়ে গেছে, আমি 28 দিন হয়ে গেছে সেটা বাতিল করে দিলাম, বাকি 400 জন যদি থাকতো তাহলে 3 দিন চলতো। তাহলে এখন 120 জন আছে, কতদিন চলবে সেটা আমরা বার করে নিলাম। চলো পরবর্তী অংশ 133 এর অঙ্ক কি বলা আছে। A car goes from A to B at a speed of 36 kilometer per hour and returns from B to A at 45 কিলোমিটার পার আওয়ার। যদি A থেকে B তে একটা কোনো একটা কার 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং ফেরত আসে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে অ্যাভারেজ স্পিড অফ দ্য কার ডিউরিং দ্য হোল জার্নি। এই পুরো জার্নিটাতে অ্যাভারেজ স্পিড চাইছে। মনে রাখবে অ্যাভারেজ স্পিডের জন্য যে সূত্র, অ্যাভারেজ স্পিডের জন্য যে সূত্র সেটা আমরা খুবই ইজি, যদি এক্স গতিবেগে যায় এবং ওয়াই গতিবেগে ফিরে আসে তাহলে অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। একইভাবে এখানে কত পাচ্ছি 36, 2 গুণিত 36 গুণিত 45 প্লাস 36 আর 45 যদি ক্যালকুলেশন করো কত পাবে 9 কিলোমিটার পার আওয়ার। 9 দিয়ে কাটলে 9 9 81, 9 4 36, 9 5 45, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার, অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী অঙ্ক দেখো কি বলা আছে 134 এরটা বলেছে ইফ দ্য সাইডস অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 25% দেন দ্য এরিয়া ইনক্রিজ পাবে কত। যদি কোনো একটা স্কোয়ারের সাইড ইনক্রিজ করে 25% তাহলে এরিয়া কতটা ইনক্রিজ করবে। মনে রাখবে যখন স্কোয়ার আমরা এখানে দেখব মাত্রা, দেখো স্কোয়ারের সাইড মানে যদি সাইড যদি এ হয় তাহলে এরিয়া হয় কি এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ এর দুবার বৃদ্ধি, এ স্কোয়ার মানে হচ্ছে এ পরপর দুবার বৃদ্ধি, তাহলে যখনই পার্সেন্টেজ আছে পরপর দুবার যদি বৃদ্ধি পাই তাহলে আমরা সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রথমে 25 বেড়েছে, তারপরে 25 প্লাস 25 ইন্টু 25 বাই 100%, তাহলে কত যাচ্ছে 50 প্লাস 6.25%, ওভারঅলটা পার্সেন্টেজে অ্যান্সার হয়ে যাবে 56.25%। ঠিক আছে, পার্সেন্টেজ দেয়া থাকলে তুমি সাকসেসিভ অ্যাপ্লাই করে দেবে। এখানে যেহেতু দেওয়া আছে পরপর বেড়েছে তার জন্য আমরা সাইড মানে এ, এ মানে যদি সাইড হয়, এরিয়া মানে যদি স্কোয়ার হয় মানে এ এর দুবার বৃদ্ধি পাচ্ছে। ওকে, পরপর দুবার বৃদ্ধি। দেখো পরবর্তী অঙ্ক ছিল কি এ ইস টু বি, বি ইস টু সি এবং সি ইস টু ডি দেওয়া আছে, তাহলে এ বি সি ডির ভ্যালু কত হবে। তো এটাকে আমরা এই ছক মেথডে আমরা করে দিতে পারি খুব ইজিলি। এ বি, তারপরে দেওয়া আছে সি ডি, সি ডি আমরা পরপর লিখে দিলাম। প্রথমে এ আর বি এর অনুপাত দেখো 3 আর 2, তো 3 আর 2 লিখে দিলাম। তারপরে এই দুটো ঘর কিন্তু আমাদের ফাঁকা রয়েছে আপাতত। তারপরে বি আর সি দেওয়া আছে 4 আর 5, 4:5, এখানে এই ঘর ফাঁকা এবং এই ঘর ফাঁকা। তারপরে দেওয়া আছে সি আর ডি, সি আর ডি এর অনুপাত কত দেওয়া আছে 5 আর 7, তাহলে এখানে এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা। এই ফাঁকা ঘরে কে বসে, প্রতিবেশী বসে, আমি বলেছিলাম। তাহলে এখানে এখানে জায়গাটায় এই দুটো জায়গায় কি বসবে, এখানে 2 আর 2 বসে গেল, এখানে 2 আর 2 বসে গেল, দেখো। আর এখানে কোথায় যাবে, দেখো এই 4-এর প্রতিবেশীকে, এই জায়গাটার এই ঘরের প্রতিবেশীকে, এটা একটা পাড়া, এটা একটা পাড়া, এটা একটা পাড়া, এই জায়গায় কে বসবে, এ বসে যাবে অর্থাৎ 4, এবং এর পাশের প্রতিবেশীকে উপর নিচে বসে না, সবসময় পাশে পাশাপাশি বসে, তাহলে এখানে বসে যাবে 5। আবার এখানে এই ঘর ফাঁকা আছে, তাহলে পাশের জন কে ছিল 5, সে এসে বসবে। আবার এই ঘর ফাঁকা ছিল, পাশের জন আছে 5, এ এসে বসে যাবে। এরপর কি করব, লম্বালম্বি যদি কোনো কমন জিনিস দেখি তাহলে কেটে দেবো। লম্বালম্বি কোনো কিছু কমন দেখলে আমরা কেটে দেবো। দেখো এই লম্বা এই লম্বাই, এই লম্বালম্বি, এই লম্বালম্বি, এই লম্বালম্বি, এই লম্বালম্বি কিছু কমন আছে কিনা। দেখো প্রত্যেকটা লাইনেই এই লম্বালম্বি প্রত্যেকটা লাইনেই 5 আছে, তো 5 আমি কেটে দিলাম, কেটে দিলাম। আর কি আছে, আর দেখো প্রত্যেকটা লাইনে 2 আছে, দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, কিন্তু এখানে 2 নেই কিন্তু 4 আছে, মানে 4-এর মধ্যেও 2 আছে, ব্যাস। 4 কেটে আমি 2 লিখে দিলাম কারণ 2 চলে গেছে। এরপরে গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6, আর কিছু নেই, 4, এখানে পাচ্ছি 5 এবং 7, অর্থাৎ 6 4 5 7 আমাদের রেশিও হয়ে যাচ্ছে। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী অঙ্ক দেখো কি বলা আছে। বলছে a boat travels upstream from P to Q and downstream Q to P at 3 hours if the speed of the boat in still water 9 kilometer per hour,
and the velocity of the stream 3 hour. What is the distance from P to Q? দেখো P থেকে Q জার্নিটা যাচ্ছে 3 ঘন্টায়। তাহলে পি থেকে কিউ যদি নদীর স্রোত এইদিকে বইতে থাকে, তাহলে যখন যাবে তারা যাবে ডাউন স্ট্রিমে, যখন ফিরবে তখন ফিরবে আপ স্ট্রিমে। তার মানে যাই হোক, পি থেকে কিউ এ যাক স্রোত, কিংবা কিউ থেকে পিতে যাক, একবার তারা আপ স্ট্রিমে যাবে, একবার ডাউন স্ট্রিমে যাবে। তাহলে আমরা আগে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের গতিবেগ বার করব। মনে রাখবে আপ স্ট্রিম মানে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম, বি দি পি ফর বোট আর এস ফর স্ট্রিম। তাহলে আপ স্ট্রিমে বোট মাইনাস স্ট্রিম, তাহলে কত যাচ্ছে 9 মাইনাস 3 মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আর ডাউন স্ট্রিমে কত হয়ে যাচ্ছে, ডাউন স্ট্রিম হয়ে যাচ্ছে মানে ডাউন স্ট্রিম মানে হচ্ছে বি প্লাস এস, মানে কত 9 আর 3 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে খুব ইজিলি আমরা করে নিতে পারি। দেখো যদি ডিস্টেন্স ডি হয়, ডি বাই আপস্ট্রিম প্লাস ডি বাই ডাউন স্ট্রিম, ডিস্টেন্স এটা ডিস্টেন্স বাই আপস্ট্রিম আর ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিম ইকুয়াল টু দিয়ে আছে 3 ঘন্টা। তাহলে ডি বাই ডিস্টেন্স ইকুয়াল টু আমি ডি লিখে দিচ্ছি। ডিস্টেন্স বাই আপস্ট্রিমে গতিবেগ ছিল 6 প্লাস ডিস্টেন্স বাই এটা কত 12 ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ডি এর ভ্যালু হয়ে যাচ্ছে, দেখো এলসিএম করে দিলাম, 6 আর 12 12, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে দেখতে পাচ্ছি 3d/12 ইকুয়াল টু দেখতে পাচ্ছি 3, 3 এ 3 কেটে গেল, ডি এর ভ্যালু পাচ্ছি 12 কিলোমিটার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 12 কিলোমিটার। এটা আমি এইভাবে করলাম, দেখেও বুঝতে পারছি ভ্যালু পুট করে যে ডিস্টেন্সটা 12ই হবে। ওকে, চলো পরবর্তী যে কোশ্চেনটা ছিল, বলছে কি এ ট্রেন পাসেস এ স্টেশন platform in 36 সেকেন্ড, a man standing in the platform 20 সেকেন্ড, the speed of the train হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার, then length of the platform। দেখো মনে রাখবে সবসময় কোনো একটা ট্রেন যখন কোনো একটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তখন সে দূরত্ব অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু যখন কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি, গাছ, ল্যাম্পপোস্ট, মাইল ফলক ইত্যাদিকে অতিক্রম করে, তখন সে অতিক্রম করে নিজের দৈর্ঘ্যই কেবলমাত্র। তাহলে আমি বলতে পারি আহ 36 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স যাচ্ছে, 36 সেকেন্ডে যাচ্ছে সে নিজের দৈর্ঘ্য, অর্থাৎ অর্থাৎ 36 সেকেন্ডে সে যাচ্ছে কত, 36 সেকেন্ডে যাচ্ছে ট্রেনের লেন্থ, নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। ওকে, এবং 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 20 সেকেন্ডে সে যায়, 20 সেকেন্ডে যাই নিজের লেন্থ, ট্রেনের নিজের লেন্থ। আমি যদি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, তাহলে বলতে পারি কি 16 সেকেন্ডে সে যাবে প্ল্যাটফর্মের লেন্থ। ঠিক আছে, যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিই, বলতে পারি 16 সেকেন্ডে অতিক্রম করবে প্ল্যাটফর্মের লেন্থটা। এখানে স্পিড কত দেয়া আছে, স্পিড দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমি কনভার্ট করতে পারি মিটার পার সেকেন্ডে। মনে রাখবে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 54 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড, অ্যাবসলিউটলি কেটে যাচ্ছে, 18 3 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। এর অর্থ কি, এর অর্থ যে কোন একটা ট্রেন 1 সেকেন্ডে যাবে 15 কিলোমিটার, 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে, 1 সেকেন্ডে ডিস্টেন্স যায় 15 মিটার। তাহলে 16 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে, 16 সেকেন্ডে ডিস্টেন্স যাবে 16 গুণিত 15 মিটার। 16কে 15 দিয়ে গুণ করলে কত পাই, 15 × 225 প্লাস 15 240, 240 মিটার। তাহলে এই 240 মিটারটাই কার, 16 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটাই প্ল্যাটফর্মের ডিস্টেন্স, অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে এটাই, প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে কিন্তু এটাই, প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে কিন্তু এটাই, লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম হয়ে যাবে 240। ওকে, বেশ। নেক্সট পরবর্তী অঙ্ক যেটা দেওয়া ছিল, দেখো বলছে the radius of a circumcircle of a right angle triangle is 10 semi. The altitude drawn from the hypotenuse 8 semi. The area of the triangle. Area of the triangle কি হবে? দেখো কোশ্চেনটা একটু যা দেয়া আছে সেই মতো যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, বলেছে এটা হচ্ছে সার্কামসেকশন। মনে রাখবে কোনো একটা কোনো একটা সমকোণী ত্রিভুজের, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের সবসময় যে সার্কাম সার্কেলের যে সার্কাম সার্কেলের যে সেন্টার থাকবে বা সার্কেম সেন্টার থাকবে, সেটা সবসময় অতিভুজের মাঝখানে থাকবে। তাহলে হাইপোটেনিয়াসের মাঝখানে এটা হচ্ছে আমাদের ও। ঠিক আছে, ধরো এ বি সি, ঠিক আছে, এই ওসি দেয়া আছে কত 10 সেমি। তাহলে ওসি যদি 10 সেমি হয়, এটাও এও হবে 10 সেমি, তাহলে পুরো এসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20 সেমি। ঠিক আছে, মনে রাখবে দ্য রেডিয়াস অফ এ সার্কেল,
রেডিয়াসটা হয় কি অতিভুজের অর্ধেক, রেডিয়াস হয় অতিভুজের অর্ধেক, তাহলে অতিভুজ কত হয়ে যাচ্ছে 27। এবং এটা দেয়া আছে যে অল্টিটিউড, এটা একটা দেয়া আছে, এটা যেটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা কত দেয়া আছে 8 সেমি। ধরো এটা দেয়া আছে বিও বা ওবি, ওবি ইকুয়াল টু 8 সেমি। তাহলে বলেছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হচ্ছে? দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া আমাদের জানতে চাওয়া হয়েছে, একদম কোনো চাপ নেই, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল জানতে চাওয়া হয়েছে। ওকে বেশ, তাহলে তুমি একটা সিম্পল জিনিস বোঝো যে কোনো একটা, এটা তো ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা যখন আমি একটা পারপেন্ডিকুলার তৈরি করেছি, মানে এটাই হয়ে যাচ্ছে নতুন করে হাইট। যদি আমি ছবিটাকে এইভাবে ঘুরিয়ে লিখতাম, ঠিক আছে, ঘুরিয়ে যদি লিখতাম, এটা ধরো 90 ডিগ্রি দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেয়া আছে, এইটা হচ্ছে আবার 90 ডিগ্রি দেয়া আছে, এবং এটা আছে, এটা দেয়া আছে এসি, এটা দেয়া আছে 8, এটা দেয়া আছে 10, এইটা দেয়া আছে টোটাল 20। তাহলে বল এইটা এখন বেসের ভূমিকা পালন করবে, আর এটা এখন কি পারপেন্ডিকুলার ভূমিকা পালন করবে। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস মানে হচ্ছে এইচ এসি, হাইট হচ্ছে কি ওবি, ব্যাস হয়ে গেল। তাহলে হাফ ইন্টু বলতে পারি এখানে, যে এখানে কত পাচ্ছি 8, আর এখানে এসির ভ্যালু 20, তাহলে কত পাচ্ছি আমি 8 10 80, 8 10 80, 80 সেন্টিমিটার স্কোয়ার, 80 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, 178 হয়ে গেল। তারপর বলেছে দেখো কি 179 এর কোশ্চেনটাই দেওয়া ছিল, ইন অ্যান এক্সামিনেশন 35% স্টুডেন্ট ফেল ইন ম্যাথামেটিক্স, 15% ফেল ইন ইংলিশ, যদি 10% ফেল করে যায় বোথ, তাহলে পাস পার্সেন্টেজ কত? ডাইরেক্ট পাস পার্সেন্টেজের সূত্র আমরা জানি, মনে রাখবে যদি ডাইরেক্ট সবগুলো যদি ফেলে দেয়া থাকে, সবগুলো ফেল বা পাশে দেয়া থাকবে, যেটাতে দেয়া থাকবে তার অপোজিটটা পাওয়ার, এখানে ফেল দেয়া আছে, তাহলে পাস পাওয়ার যে সূত্র সেটা হচ্ছে 100 মাইনাস পার্টিকুলারলি সাবজেক্টে ফেল কত, এই সাবজেক্টে ম্যাথামেটিক্সে ফেল কত 35, প্লাস আমরা করবো ইংলিশে ফেল কত 15, মাইনাস বোথটা সবসময় বিয়োগ করতে হয়, অর্থাৎ 10। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 100, এটা যোগ করে দিলে কত হয়ে যাবে? এটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে 50 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 40, 40 থেকে এটা বিয়োগ করতে তাহলে হবে 60%। তাহলে 5% হয়ে গেল আমাদের 60%। ওকে, যেহেতু সবগুলোই ফেলে দেওয়া ছিল, তাহলে আমরা ইজিলি ডিডাক্ট করে নিতে পারি এইভাবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি ছিল? ওকে, তো আমাদের এই ছিল আমাদের মক 3 নম্বর এবং 4 নম্বর মকের ডিটেল এক্সপ্লেনেশন। আশা করি কোনো ডাউট নেই। পরীক্ষার সামনে সবাই ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের 6 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে মক ছিল তার ডিসকাশনে। থ্যাংক ইউ।